নমস্কার, আমি প্রিয়াঙ্কা বিশ্বাস। আমি তোমাদের আগের দিন ক্লাস 11-এর বায়োলজির একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম। আজকে সেকেন্ড পার্ট আমি তোমাদেরকে পড়াবো। তার আগে দেখে নিই কিছু কমেন্ট আগের ভিডিওর। অনুশোভা তিওয়ারি একজন কমেন্ট করেছেন যে ওয়ান শট করে লাইভ করুন না প্লিজ, 2022 নিট অ্যাসপিরেন্টস। আমি তোমাদের ওয়ান শট করে করাতে পারি, কিন্তু তোমাদের কি বলো তো, কনসেপ্টগুলো না ঠিকঠাক করে ক্লিয়ার হবে না, যার জন্য তোমরা ওয়ান শট করলেও কোনো চ্যাপ্টার থেকে যখন কোনো প্রশ্ন আসবে একটু ডিপ থেকে তোমরা করে আসতে পারবে না। তবু আমি চেষ্টা করবো পরবর্তীকালে ওয়ান শট করার। তারপরে একজন লিখেছেন, আই বেনিফিটেড ফ্রম ওয়াচিং দ্য ভিডিও ক্লাস 12 বায়োলজি ইন এনসিইআরটি। চেষ্টা করবো ক্লাস 12-এ বায়োলজিটা করানোর। ম্যাম আপনি কি পুরো নিট সিলেবাস কভার করাবেন? হ্যাঁ, আমি তোমাদের পুরো নিট সিলেবাস কভার করবো। একজন লিখেছে, ম্যাম প্লিজ রেগুলার ভিডিও পোস্ট করবেন, আর প্রত্যেক চ্যাপ্টার থেকে ভিডিও পোস্ট করলে খুবই উপকৃত হতাম। ঠিক আছে, আমি চেষ্টা করবো সব কিছু করার। এগুলো একজন কমেন্ট করেছে, একটু স্লো করে পড়ানো হলে আরও ভালো করে বুঝতে পারবো, একটু স্পিডে পড়ানো হচ্ছে তাই অত ভালো করে বুঝতে পারলাম না। ঠিক আছে, আমি আজকে থেকে তোমাদেরকে একটু স্লো করে পড়াবো। স্যার প্রতিদিন হবে? চেষ্টা করব প্রতিদিন করার ক্লাসগুলো। ঠিক আছে, আজকে আমি তোমাদের কিছু জিনিস, আগের দিন আমি তোমাদের ডাইজেস্টিভ সিস্টেমে দুটো পার্ট করিয়েছিলাম, মানে এলিমেন্টারি ক্যানাল অ্যান্ড অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড। তো এলিমেন্টারি ক্যানাল তোমাদের তো আগের দিন আমি বুঝিয়ে দিয়েছিলাম যে আমরা খাবার কিসের মাধ্যমে গ্রহণ করি এবং শেষে কীভাবে বেরিয়ে যায় খাবারটা, এবং কোন কোন গ্ল্যান্ডগুলো সাহায্য করছে। তো সেগুলো সম্পর্কে, সেই সমস্ত বিভিন্ন অর্গানগুলো সম্পর্কে একটুখানি আমরা আজকে একটু ডিটেলসে আলোচনা করব। তো আজকে আমি তোমাদেরকে যে টপিকগুলো পড়াবো, যে ব্যাপারে, একটা হচ্ছে টিপ, একটা হচ্ছে টাং, একটা হচ্ছে লিভার। তো এই তিনটে একটু ডিটেলস আজকে আমি তোমাদের পড়াবো। তো ফার্স্ট আমি তোমাদের পড়াবো হচ্ছে টিপ, মানে হচ্ছে দাঁত। আমরা সবাই জানি আমাদের দাঁত কতগুলো। আমাদের দাঁত 32টা, ওপরে 16টা, নিচে 16টা, তাহলে টোটালে কতগুলো হলো? টোটালে হলো 32। তো এই 32 দাঁতটা একটা প্রাপ্তবয়স্ক হিউম্যানের ক্ষেত্রেই দেখা যায়, তার আগে কিন্তু এতগুলো দাঁত দেখা যায় না। এবার আমাদের যখন প্রাপ্তবয়স্ক দাঁতের কথা যখন আমি বলছি, তো তখন প্রথমে আমাদের জানতে হবে যে দাঁত কত রকমের হয়। প্রথমে আমাদের দাঁত হয় 4 রকমের। আমরা যখন আমাদের দাঁতগুলো দেখবো, তখন দেখতে পাই আমাদের উপরে 4টে, নিচে 4টে, এই দাঁতটা আমরা দেখতে পাই একটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে। তো এই যে উপরে 4টে, উপরে 4টে, নিচে 4টে যে দাঁতটা আছে, টোটালে হলো 8টা দাঁত। এই দাঁতগুলোকে আমি বলবো ইনসাইজার, যেটা আই দিয়ে আমি ডিনোট করতে পারি। হলো। এবার আমরা আমাদের আরেকটা দাঁত দেখা যায়, যেটা আমাদের নর্মালি জম্বিদের থাকে, মানে একটু ক্রাউনের মতো দেখতে হয় এই দাঁতটা। অনেকের ক্ষেত্রে সেটা এতটাও চুচলো নাও হতে পারে, সেটা আমি একটু দেখাচ্ছি চুচলো করে যাতে বোঝা যায় ঠিক করে। এই যে দাঁতটা থাকছে, এইদিকে একটা, এইদিকে একটা, এখানে একটা, এখানে একটা, তো টোটালে থাকছে আমাদের 4টে দাঁত। তাহলে এই একটা দাঁতকে আমি কি বলবো? এই দাঁতগুলোকে কি বলবো? এই দাঁতগুলোকে আমি বলবো ক্যানাইন, ক্রাউন লাইক স্ট্রাকচার হয়। হলো। এখন তোমাদের আমি কালিটা একটু চেঞ্জ করছি। এই যে ভ্যাম্পায়ারের মতো দাঁতগুলো।
এগুলোকে বলা হয় ক্যানাইন। এরপরে তারপরে আমাদের যে দাঁতটা আসে মানে অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যায়, পরে আমাদের যেটা ওপরের দিকে মোটামুটি দুটো করে, এদিকে দুটো, এদিকে দুটো, এখানে দুটো, টোটালে আমার দুটো দুটো চারটে, এদিকে চারটে, আটটে দাঁত দেখা যায়। এই যে আটটে দাঁতকে আমি বলবো প্রিমোলার। তারপরে আমাদের আবার দেখা যায় শেষের দিকে তিনটে, এদিকে তিনটে, এখানে তিনটে, এদিকে তিনটে। আমি দাঁতের মতো আঁকলাম না, যেহেতু ওপরে ইয়েটা আঁকলাম। তো টোটালে আমি যখন কাউন্ট করব, এখানে দেখো এই যে তিনটে দেখা যাচ্ছে, এই দাঁতগুলোকে আমি বলবো মোলার্স, যেটাকে আমি এম দিয়ে লিখতে পারি। আর ক্যানাইনকে সি দিয়ে লেখা হয়, আর ইনসাইজারকে আই দিয়ে লেখা হয়। এবার টোটাল কটা দাঁত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, মানে ওপরে 16টা, নিচে 16টা, টোটাল দাঁত হলো আমার 32টা। 32টার মধ্যে এবার আমি এটাকে এমন ভাবে ভাগ করব দাঁতগুলোকে, যাতে প্রত্যেকটা পার্টে মিনিমাম অ্যামাউন্ট অফ আমার মানে প্রত্যেকটা দাঁত থাকে। যেমন এটাকে আমি এইভাবে ভাগ করলাম, প্রথমে এটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিলাম দাঁতগুলোকে। তাহলে এক একটা পার্টে কতগুলো দাঁত চলে আসলো? 16টা করে দাঁত চলে আসলো। এবার সেটাকে আমি আবার ভাগ করব। এবার এইটাকে আমি আরেকটা ভাগে ভাগ করে দিলাম, ঠিক মাঝখান থেকে। তার মানে আমি যদি এইখান থেকে যদি আমি মাঝখান থেকে যদি আমি ভাগ করে দিই, তাহলে একটা পার্টে আমার এটা চলে আসলো, এতগুলো দাঁত চলে আসলো। আমি একটু মিটিয়ে দিচ্ছি। তোমরা এবার দেখো, আমি শুধুমাত্র 4টে পার্ট যে করেছিলাম, 4টে পার্টের আমি 3টে পার্ট মিটিয়ে দিয়েছি, আর আমার বাকি থাকলো একটা পার্ট। এই একটা পার্টের মধ্যে তুমি দেখো, প্রথমে যে দাঁতগুলোর কথা বলেছিলাম আমি, ইনসাইজার, যেটাকে আমি আই দিয়ে প্রকাশ করেছিলাম, এই যে এই দুটো দাঁত, তার মানে এই দুটো দাঁতকে আমি আই দিয়ে লিখতে পারি, তাই তো? এই দাঁতটাকে আমি, এই যে ক্যানাইন, সেটাকে আমি সি লিখতে পারি। এই দুটো দাঁত যেটা প্রিমোলারের মধ্যে পড়েছিল, সেটাকে পিএম লিখতে পারি। আর এই 3টে দাঁত যেটা আছে সেটা মোলার লিখতে পারি, তাই তো? এবার তুমি দেখো ইনসাইজার আমি কটা, মোট টোটাল আমাদের থাকে কটা? 8টে দাঁত থাকে। সেখানটাতে আমি সেটাকে পার্ট করে নিয়েছি, মানে এমন একটা পার্ট করেছি যে এর থেকে আমি আর শর্টেট করতে পারবো না, এর থেকে একে আমি ডিভাইড করতে পারবো না, তাহলে হয়তো আমার কোনো একটা বাদ পড়ে যাবে। সেই জন্য যাতে মিনিমাম অ্যামাউন্ট আমার প্রত্যেকটা দাঁত থাকে, এই 4 রকমের দাঁত, সেইভাবে আমি ভাগ করে নিয়েছি। এবার ইনসাইজার কটা আছে? দুটো। ক্যানাইন কটা আছে? একটা। প্রিমোলার কটা আছে? দুটো। এবং মোলার কটা আছে? 3টে। তার মানে এবার তাহলে আমি বলতে পারি ডেন্টাল ফর্মুলা এখান থেকে একটা তৈরি হবে, হিউম্যান অ্যাডাল্টের ডেন্টাল ফর্মুলা। ডেন্টাল ফর্মুলা অফ অ্যাডাল্ট, তাহলে অ্যাডাল্টের ডেন্টাল ফর্মুলা কি হবে? আমাদের তো উপরের দিকে 16টা দাঁত, নিচে 16টা দাঁত, তাই তো? সেটা থাকে। তাহলে দুটো পার্ট আমি লিখবো, উপরের একটা ডেন্টাল ফর্মুলা হবে, নিচের একটা ডেন্টাল ফর্মুলা হবে। তাহলে উপরে যদি আমি ডেন্টাল ফর্মুলা লিখি, তাহলে দেখো ইনসাইজার যেটা, এটাকে কিন্তু আমি এইভাবে আমি অর্ডারে লিখবো, এই অর্ডারে লিখবো ইনসাইজার, তারপরে হচ্ছে ক্যানাইন, এটা হচ্ছে ইনসাইজার, এটা হচ্ছে ক্যানাইন, এটা হচ্ছে প্রিমোলার, তৃতীয় নম্বরে আসবে, এবং চতুর্থতে আসবে মোলার। এই অর্ডারে লিখতে হবে কিন্তু। আমি আগে ফর্মুলা লেখার ক্ষেত্রে আগে আমি প্রিমোলার দিয়ে দিলাম, পরে আমি ক্যানাইন দিলাম, এভাবে কিন্তু হবে না। ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার, এই অর্ডারে আমাকে লিখতে হবে। তাহলে প্রথমে চলে আসবে ইনসাইজার, যেহেতু দুটো আছে আমার এই 4 ভাগে ভাগ করার পর, তাহলে এখানটাতে আমি 2 লিখবো। তারপরে ক্যানাইন আমার কটা আছে? ক্যানাইন একটা আছে, সেই জন্য আমি 1 লিখবো। তারপরে প্রিমোলার কটা আছে? প্রিমোলার দুটো আছে, 2 লিখবো। এবং মোলার কটা আছে?
আছে, 3 আছে, সেই জন্য আমি 3 লিখবো। নিচের ক্ষেত্রে ঠিক সেম ফর্মুলায় লিখবো, কারণ এইভাবে যদি আমি নিচেরটাকে ভাগ করে সেম ভাবেই পাবো 2 1 2 3। এবার তুমি দেখো এখান থেকে কি করে আমাদের 32 দাঁত বের হচ্ছে। তাহলে আমি যখন প্রথমে উপরের দিকের কথা যদি আমি লিখতে যাই, তখন সেক্ষেত্রে উপরের দিকে যখন লিখবো সেক্ষেত্রে আমার কি হবে, উপরে তো এটা 2 আছে, এর সঙ্গে আমি 2 ইনটু 2 করলাম, তাহলে কত হলো 4। এর সঙ্গে ইনটু 2 করলে কত হবে, 2 হয়ে যাবে, সরি এখানটাতে ইনটু 2 করলে এখানে 4 হবে, এখানে ইনটু 2 করলে এখানে 2 হবে, এখানে ইনটু 2 করলে এখানে 4 হয়ে যাবে, আর এখানে ইনটু 2 করলে 6 হয়ে যাবে। তার মানে 4 2 4 6। আর নিচেও সেম ভাবে হবে 4 2 4 6। তার মানে উপরে হয়ে যাবে 16টা দাঁত, আমার নিচে 16টা দাঁত, টোটালে যদি দাঁত আমি লিখি 32 দাঁত হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে অ্যাডাল্টের ডেন্টাল ফর্মুলা। এটা কিন্তু তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট নিটের জন্য। আমি আবারও বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে যে অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে টোটালে দাঁত থাকে 32টা। 32টা দাঁতে 4 রকমের দাঁত থাকে, যেহেতু কারণ কি আমাদের কিন্তু প্রত্যেকটা দাঁত কিন্তু সমান না, দু একটা দাঁত একই রকম দেখতে, কোনো দাঁতটা আলাদা, এরকম। সেই জন্য সেই দিক থেকে দেখতে গেলে দাঁতকে 4 ভাগে ভাগ করা হয়েছে, ইনসাইজর, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার্স। তো এটার ক্ষেত্রে আমি 4 ভাগে, উপরের দাঁতটাকে আমি প্রথমে আমি টোটাল দাঁতটাকে 32টা দাঁতকে আমি 4 ভাগে ভাগ করলাম, একটা পার্টের মধ্যে আমি দেখলাম কতগুলো দাঁত পড়ছে, সেটাকে আমি জাস্ট ফর্মুলা হিসেবে আমি লিখে নিলাম 1 2 3 4। এই অর্ডারে লিখতে হবে 2 1 2 3, কারণ ইনসাইজর দুটো, ক্যানাইন একটা, প্রিমোলার দুটো, মোলার তিনটে, এইভাবে লিখতে টোটাল আমার দাঁত 32টা বেরিয়ে গেল কিন্তু এইভাবে। এবার আমি তোমাদেরকে বোঝাবো মিল্ক টিথের ব্যাপারে। রেডি। এবার আমি তোমাদেরকে বোঝাবো মিল্ক টিথটা নিয়ে। আমাদের লাইফে দুবার দাঁত ওঠে, যখন আমাদের জন্ম হয় তার কয়েক মাস পর থেকে, মানে 1 বছর এরকম হয়তো ছোটোবেলাতে আমাদের একটা দাঁত ওঠে, যেটা 7-8 বছর বয়সে পড়ে যেতে শুরু করে। এই যে দাঁতটা উঠে আবার পড়ে গেল, সেই দাঁতটাকে আমরা বলবো মিল্ক টিথ। আমাদের জীবনে দুটো সেটের দাঁত আসে, একটা মিল্ক টিথ, একটা অ্যাডাল্ট টিথ। তো আজকে আমরা তোমাদেরকে মিল্ক টিথের ব্যাপারে কথা বলবো। এটা তোমাদের এনসিইআরটিতে ঠিক প্রপারলি দেওয়া নেই, কিন্তু তোমাদের নিটে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, সেই জন্য তোমাদেরকে এটা করে নিতে হবে, নোট করে নিতে হবে। মিল্ক টিথ। তো এই মিল্ক টিথের মধ্যে প্রথমে হচ্ছে যখন একটা বাচ্চা জন্মায় তারপর থেকেই কিছু দাঁত উঠতে শুরু করে। প্রথমে আমরা দেখি এই সামনের দাঁতগুলো, যেগুলো ইনসাইডার একটু আগে আমি বললাম, ঠিক আছে, এই 4টে দাঁত ওদের কিন্তু মানে টোটাল 8টা দাঁত, তো এটা কিন্তু উঠে যায়। তো এই দাঁতটা ওদের প্রেজেন্ট থাকে বাচ্চাদের, আইডিয়া আমি দিচ্ছি। এরপরে ক্যানাইন যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু প্রেজেন্ট থাকে। এবার আসি প্রিমোলারের কথা। এখানে কিন্তু বাচ্চাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রিমোলার কিন্তু অ্যাবসেন্ট থাকে, মানে ওদের প্রিমোলার থাকে না। মোলারে, তার মানে প্রিমোলার কি, যেহেতু আমাদের প্রিমোলার কটা দাঁত থাকে 2 1 2 3, মানে দুটো করে দাঁত থাকে প্রত্যেকটা দিকে, তার মানে এদিকে দুটো অ্যাবসেন্ট, এদিকে দুটো অ্যাবসেন্ট, এখানে দুটো অ্যাবসেন্ট, এখানে দুটো অ্যাবসেন্ট, এখানে দুটো অ্যাবসেন্ট থাকে। এবং মোলারে যদি আসি, মোলারে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, আর এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এটা থাকে। তো তার মানে ওদের কি থাকছে, এই প্রিমোলারটা এটা কিন্তু অ্যাবসেন্ট থাকছে, আর মোলারের কিন্তু আমাদের কিন্তু 2 1 2 3 ফর্মুলা ছিল, তার মানে মোলারে কিন্তু 3টে করে দাঁত থাকে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি মোলারে দুটো করে দাঁত আছে। তাহলে সেটাকে আমি সেম, আমি 4টে পার্টে আমি ভাগ করে নিই আগে। এইটা
তার মানে ইনসাইজার আমার কটা থাকছে, আই দিয়ে। ফর্মুলা হচ্ছে ডেন্টাল formula of milk teeth. ইনসাইডার কটা থাকছে, দুটো। ক্যানাইন কটা থাকছে, একটা। প্রিমোলার অ্যাবসেন্ট মানে 0। মোলার কটা থাকছে, দুটো। ঠিক সেম ভাবে নিচে 2 1 0 2। এবার যদি আমরা কাউন্ট করি ডেন্টাল ফর্মুলা, তখন হয়ে যাবে ওপরে যদি আমি দেখতে যাই, এই দিকটাতে যদি দেখতে যাই ওপরে, তাহলে কি হয়ে যাবে, এখানে 4টে, 2 0 4। ঠিক সেইভাবে সেম ভাবে 4 2 0 4। তার মানে ওপরে হয়ে যাবে 10টা, নিচে হয়ে যাবে 10টা। টোটাল দাঁত আমার কটা প্রেজেন্ট থাকবে, 20টা। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কটা দাঁত থাকে, 20টা। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে 32টা। কি করে থাকে, কারণ তাদের প্রিমোলার অ্যান্ড হচ্ছে লাস্ট মোলার এই দাঁতগুলো কিন্তু অ্যাবসেন্ট থাকে, সেই জন্য তো তাদের 12টা দাঁত কম থাকে। এটা হচ্ছে ডেন্টাল ফর্মুলা অফ মিল্ক টিথ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে তোমাদের। এই দাঁত সম্পর্কে তোমাদের কয়েকটা আর দু একটা কথা বলবো, যেটা হচ্ছে আমাদের লাইফে দুটো টাইমে দাঁত আসছে, একটা হচ্ছে মিল্ক টিথ, একটা হচ্ছে তোমার অ্যাডাল্ট টিথ। তো এই যে যেহেতু 2 সেট অফ টিথ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, সেই জন্য দাঁতকে অনেক সময় ডাইফায়োডোন্টও বলা হয়। কারণ আমাদের দুটো সেটে দাঁত প্রেজেন্ট থাকে। মিল্ক অ্যান্ড অ্যাডাল্ট টিথ। সেই জন্য দাঁতকে অনেক সময় কিন্তু ডাইফায়োডোন্ট বলা হয়। এবার আমাদের দাঁত যেহেতু 4 রকমের হয়, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার্স অ্যান্ড মোলার্স, এই 4 রকমের দাঁত প্রেজেন্ট থাকার কারণে দাঁতকে অনেক সময় কিন্তু হেটেরোডোন্টও বলা হয়। হেটেরো কথাটা আমরা কিন্তু কোনো কিছু যখন মাল্টিপল ক্ষেত্রে বোঝাই সেক্ষেত্রে ব্যবহার করি, সেই জন্য যেহেতু 4 রকমের দাঁত প্রেজেন্ট থাকে, সেই জন্য দাঁতকে অনেক সময় হেটেরোডোন্টও বলা হয়। কথাটা লিখে দিচ্ছি, হেটেরোডোন্ট। এক নম্বরে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার্স অ্যান্ড মোলার্স। এবার আমাদের দাঁত, এবার দাঁতের স্ট্রাকচারটা কেমন হয়, আমরা বাইরে থেকে কি দেখতে পাই, সরি আমাদের দাঁত যখন দেখছি, এটা আমাদের কি গাম, তাই তো, এটা আমাদের গাম। আমি একটু রেড কালারে হাইলাইট করে দিচ্ছি। এইটা দেখো, এটা কি আমাদের গাম, তাই তো, আর এইটা হচ্ছে আমাদের দাঁতের উপরের অংশ। এই যে অংশটা, এইবার দাঁতটা দেখো গামের সঙ্গে একটা এমবেডেড অবস্থাতে আছে। এমবেডেড অবস্থাটা কি মানে, ঠিক এই জায়গাটাতে মানে কি বলবো, মানে গাছ যেমন মাটির সঙ্গে গেঁথে থাকে, ঠিক সেই রকম ভাবেই এটা আছে কিসের সঙ্গে, আমাদের গামের সঙ্গে। এই যে এমবেডেড অবস্থাতে থাকার কারণে লাইক এ প্ল্যান্ট, সেই জন্য এটাকে কিন্তু থেকোডন্ট বলা হয়। এবার আমরা তো দাঁত সম্পর্কে সবকিছুই জানলাম, এবার দাঁতের স্ট্রাকচারটা কেন বাকি থাকবে সেটা সম্পর্কে জেনে নিই, কারণ এখান থেকে প্রশ্ন দিতে পারে নিকে, যদিও আমাদের এনসিইআরটি তে এটা নাই কিন্তু দিয়ে দিয়েছে।
পরীক্ষাতে এই যে দাঁতের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি মেইনলি সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডেন্টাইল। এই অংশ যতটা আমরা দেখতে পাই এটা তো নিচের দিকে থাকে, যেটা আমরা দেখতে পাই না, এই যে ওপরের যে অংশটা থাকে সেটাকে কিন্তু ডেন্টাইল বলা হয়। এটা কি নিয়ে তৈরি? এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং হচ্ছে ক্যালসিয়াম ফসফেট নিয়ে তৈরি। ক্যালসিয়াম ফসফেট এন্ড হচ্ছে কার্বনেট তৈরি। দাঁতের যতটা অংশ, এই ওপরের দিকে যে অংশ যতটা আছে এতটা অংশ, এই অংশটাকে কিন্তু আমি বলবো ক্রাউন, কারণ এটা অনেকটা ক্রাউন লাইক স্ট্রাকচার, ওই জন্য। ঠিক এই অংশটাকে আমি বলবো নেক। নিচের দিকের অংশটাকে আমি বলবো রুট, কারণ নিচে থাকে সেজন্য ওটাকে আমি রুট বলবো। এটা হচ্ছে মেইনলি তিনটে ভাগে ভাগ করা যায়, ক্রাউন, নেক এন্ড রুট। এবং যে অংশটা আমরা দেখতে পাচ্ছি উপরের দিক থেকে সেটাকে আমি বলবো ডেন্টাইল, যেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট এন্ড হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এবার দাঁতের আমরা যখন কোনো কিছু খাচ্ছি তো তখন কিন্তু আমরা অনেক শক্ত জিনিসও খেয়ে নিতে পারি, তাই তো? সেটা চিবিয়ে ফেলতে পারি। যখন আমরা আখ খাই সেটা তো প্রচন্ডই শক্ত, তো সেটা আমরা কেন খেতে পারছি? কারণ এই যে দাঁতের ওপরে দিকে একটা স্ট্রাকচার থাকে এরকম, একটা স্ট্রাকচার থাকে এরকম, এটাকে বলা হয় দাঁতের এনামেল। এনামেল। এবার এনামেলটা থাকে বলে কিন্তু আমরা প্রচন্ড কিন্তু শক্ত খাবার যেগুলো খেতে পারি। আমাদের যখন ধীরে ধীরে বয়স হয় এই এনামেলগুলো কিন্তু ক্ষয় হতে শুরু করে, সেই জন্য বৃদ্ধ বয়সে বৃদ্ধ মানুষ যারা আছে তারা কিন্তু অনেক শক্ত জিনিসগুলো কিন্তু যেগুলো আখ আছে বা মাংস আছে সেগুলো কিন্তু খেতে পারে না, কারণ এই এনামেলগুলো কিন্তু ক্ষয় হতে শুরু হয়ে যায়। সেই জন্য এনামেলটা একটা হার্ড কভারিং স্ট্রাকচার, যেটার জন্য কিন্তু আমরা শক্ত জিনিসগুলো খেতে পারি। এটাও কিন্তু ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি, কিন্তু এখানে কি হয়, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট থাকে, সেই জন্য এতটা শক্ত হয়। এবার আমাদের যেহেতু পুরো দাঁতটাই ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট দ্বারা যেহেতু তৈরি হয়, সেই জন্য দাঁত এত শক্ত হয়, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট থাকার কারণে। এবার দাঁতের এইখানটাতে, এই যে ঠিক এই জায়গাটাতে যে স্ট্রাকচারগুলো থাকে, যেটার জন্য দাঁতটা এই গামের সঙ্গে এমবেডেড অবস্থাতে আছে, এই স্ট্রাকচারটা যেটার জন্যই থাকছে সেটাকে কিন্তু আমি সিমেন্টাম বলবো। সিমেন্টাম কেন বলবো? কারণ আমরা ঘর বাড়ি তৈরি করার সময় কি ব্যবহার করি? সিমেন্ট ব্যবহার করি। কেন ব্যবহার করি? যাতে বাড়িটা শক্ত হয়, ঝড় বাতাস বা কোনো প্রতিকূল অবস্থাতে যেন বাড়িটা ভেঙে না যায়, সেই জন্য সিমেন্ট ব্যবহার করি। ঠিক সেই রকমই এখানেও এরকম একটা স্ট্রাকচার থাকে যেটাকে আমরা সিমেন্টাম বলি, যেটার জন্য দাঁতটা এমবেডেড অবস্থাতে থাকে। এবার তারপরে যেটা আসে ঠিক এইখানটাতে, আমাদের সরি দেখাচ্ছি তোমাদের, এইখানে একটা অংশ থাকে, ক্যাভিটি থাকে, এখানটাতে একটা শূন্যস্থান থাকে, এই যে অংশটা এটাকে কিন্তু বলে পালস ক্যাভিটি। পালস ক্যাভিটি হলো। এবার এখানে কিছু এই যে এই জায়গাতে কিছু ফাইবার থাকে, এখানে কিছু ফাইবার থাকে যেটার জন্য ও এমবেডেড থাকছে। এই ফাইবারটাকে কি বলা হচ্ছে? শার্টেজ ফাইবার, এই ফাইবারটাকে বলা হচ্ছে। তারপরে এইখানটাতে দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাটাতে আমি তোমাদের অন্য কালিতে দেখাচ্ছি, ঠিক এইখানটাতে এই যে পালস ক্যাভিটি থাকছে, এইখানটাতে একটা ক্যানেল টাইপস এর সামথিং থাকছে, দুদিকেই থাকছে, তাই তো? এই ক্যানেলটাকে আমি বলবো
এই জায়গাটাতে যেটাকে আমি হাইলাইট করলাম রেড পেন দিয়ে, এটাকে বলবো আমি রুট ক্যানাল। রুট ক্যানাল, সরি। তাহলে আমি আরেকবার তোমাদের দাঁতের স্ট্রাকচারটা বলে দিচ্ছি। প্রথমে আমাদের থাকে হচ্ছে এনামেল, যেটা ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি। তারপরে যেটা থাকছে সেটা এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি নর্মালি, সেটাকে বলা হয় ডেন্টাইন। এই অংশটাকে একটু ডেন্টাইন বলা হচ্ছে। তারপরে যেটা ভেতরের ক্যাভিটি থাকছে সেটাকে পালস ক্যাভিটি বলা হয়। পালস ক্যাভিটির এদিকে যেগুলো ক্যানেল থাকছে দুদিকে, সেটাকে রুট ক্যানেল বলা হচ্ছে। এবং যার সাহায্যে সেই গামের সঙ্গে অ্যাটাচ থাকে সেটাকে সিমেন্টাম বলা হচ্ছে। এখানে কিছু ফাইবার থাকছে, সেটাকে সারফেস ফাইবারস বলা হচ্ছে। এবং এই পাল্প ক্যাভিটি, এখান থেকে কিন্তু কিছু হচ্ছে ব্লাড ভেসেলস কিন্তু এই পাল্প ক্যাভিটির মধ্যে দিয়ে যায়, কিন্তু এইভাবে। তো তোমরা এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং খাতাতে নোট করে নিতে পারো। এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয় নিতে, এবং প্রিভিয়াস ইয়ারও বেশ কয়েকবার দেওয়া হয়েছে। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে টাং, মানে হচ্ছে আমাদের জিহ্বা। এবার টাং সেখানটাতে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের একটা, তাহলে আমি একটা আগে প্রশ্ন করি, যেটা হচ্ছে আমরা হাত পা কি নিজের ইচ্ছা মতো সঞ্চালন করতে পারি? হাতে কি আছে? আমাদের বোনস আছে বিভিন্ন ধরনের। এখানটাতে যেমন বোনস আছে, এখানটা তো বিভিন্ন বোনসের সঙ্গে ইয়েগুলো মাসেলসগুলো অ্যাটাচ থাকছে। সেই জন্য এগুলো কিন্তু আমরা ভলেন্টারি মুভমেন্ট করতে পারছি। আমার যখন ইচ্ছা হচ্ছে আমি হাত সঞ্চালন করতে পারছি, পা সঞ্চালন করতে পারছি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারছি। তাহলে জিহ্বাটা কি? জিহ্বাতে কি, কিন্তু জিহ্বাটা আমি কি করে পারছি? জিহ্বাটা তো তাহলে আমরা তো, যতদূর আমার মনে হয় যে এটা তো ভলেন্টারি মুভমেন্ট, কারণ আমরা যখন ইচ্ছা তখনই জিহ্বাটাকে কিন্তু এদিক থেকে ওদিক বা আমরা কথা বলতে পারছি, এটা তো ভলেন্টারি হচ্ছে। কিন্তু আমাদের হাত পায়ের মতো তো এখানটাতে যে আমরা হাত পা যেগুলো, এগুলো কিন্তু স্কেলিটাল মাসেলস। তাহলে জিহ্বাটা কি আমাদের স্কেলিটাল মাসেলসের মধ্যে পড়ছে? কিন্তু আমি তো জিহ্বাতে কোনো হাড় দেখতে পাচ্ছি না, এটা কি করে সম্ভব হয়? স্কেলিটাল মাসেলস মানে হচ্ছে, যেটাকে আমি আরেকটা আমি বলতে পারি হচ্ছে ভলেন্টারি, যেটাকে বলতে পারি মাসেলস। তাহলে আমি তো জিহ্বার মধ্যে যত সময় তো কোনো হাড় নেই, আমার তো নেই, এবার কার কি আছে না আছে আমি জানি না। অ্যাকচুয়ালি মেইনলি কি হয়, আমাদের এই যে হাত পায়ের যেগুলো আছে মাসেলসগুলো, সেগুলো ভলেন্টারি কেন? কারণ তার সঙ্গে আমাদের স্কেলিটন অ্যাটাচ থাকছে, সেই জন্য এটা ভলেন্টারি, আমরা মুভমেন্ট করতে পারি। ঠিক সেই রকম ভাবে আমাদের জিহ্বার ভেতরে কোনো হাড় নেই, কিন্তু আমাদের জিহ্বাটা একটা বোনের সঙ্গে কানেক্ট থাকছে, একটা হাড়ের সঙ্গে যুক্ত থাকছে। সেই হাড়টার নাম কি? সেই বোনটাকে বলা হয় হাইভেড বোন, যেটা আমাদের ঠিক এই জায়গাটাতে থাকে, এইখানটাতে যে আমাদের ইউ শেপ স্ট্রাকচারে যে বোনটা থাকছে সেটাকে কিন্তু হাইভেড বোন থাকে। স্কেলিটাল মাসেলস। টার্ম অ্যাটাচড উইথ হাইব্রিড বোন। এই হাইব্রিড বোনটা কি? এটা যে ইউ শেপ একটা বোন যেটা আমাদের এখানে থাকে, এটার সঙ্গে আমাদের কিন্তু টাংটা অ্যাটাচ থাকছে, যার জন্য কিন্তু আমরা টাংকে আমরা কিন্তু জিহ্বাকে আমাদের নিজেদের ইচ্ছা মতো কিন্তু মুভমেন্ট করাতে পারি। এটা খুব ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ফর নিড, তোমরা কিন্তু এটা নোট করে নিতে পারো। এরপরে যেটা আমরা জিহ্বার ব্যাপারে পড়বো সেটা হচ্ছে, আমরা যখন কোনো খাবার কিন্তু গ্রহণ করি, সেটা টক বা সেটা মিষ্টি কিংবা সেটা ঝাল, সেটা কিন্তু আমরা টেস্ট করতে পারি। কিন্তু তার জন্য কিসের মাধ্যমে টেস্ট করি? সেটা হচ্ছে টেস্ট বার্ড। টেস্ট বার্ড জিনিসটা কি? টেস্ট বার্ড জিনিস আমি তোমাদের পড়াবো, তার আগে তোমাদের আমি পড়াবো প্যাপিলি। প্যাপিলিটা কি? একটা হচ্ছে রেইজড স্ট্রাকচার। প্যাপিলিটা কি? একটা রেইজড স্ট্রাকচার। আমরা অনেক সময় দেখবে তোমার নিজেদের কখন আয়নাতে জিহ্বাটা বের করে দেখবে, শেষের দিকে একদম জিহ্বার এইখানটাতে এরকম কিন্তু ছোট 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 কিন্তু বিন্দু দেখতে পাও, তাই তো?
এইখানটাতে একটা রেইজ স্ট্রাকচার দেখা যায়। তারপরে আমি আরো কিছু স্ট্রাকচার দেখতে পাই জিহ্বাতে, সেগুলো হচ্ছে এরকম এরকম ডট 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 ডট। তাই তো গোটা জিহ্বাতে এই ডটটা আমি দেখতে পাই। একটু বড় হয়ে গেল, ছোট 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 ছোট, আমি সেটা একটু বোঝানোর জন্য তোমায় একটু বড় করে আঁকলাম, ঠিক আছে? এরকম দেখতে পাই। আবার কিছু বার্ডস কিছু আমরা প্যাপিলি, এটাকে বলবো এই রেইজ স্ট্রাকচার যেটা আছে সেটাকে বলে প্যাপিলি। আবার কিছু প্যাপিলি আমি এরকম দেখতে পাই, একটু এর তুলনায় একটু বড়, একটু বড়, একটু বড়, এই অংশগুলো দেখতে পাই, তাই তো? এগুলোকে কি বলে? এই টোটাল যে বিন্দু বিন্দু ডটগুলো আছে একটা জিহ্বার তুলনায় একটু রেইজড স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমি কি বলবো? প্যাপিলি। প্যাপিলি কি এখানটাতে? প্যাপিলিটা কি দেখো, প্যাপিলি একটা কি রেইজ স্ট্রাকচার, স্ট্রাকচার মানে প্যাপিলিটা কি একটা রেইজ স্ট্রাকচার যেটা কিন্তু জিহ্বা থেকে কিন্তু একটু উঁচুতে থাকে, যেটা নরমালি আমরা খালি চোখে দেখতে পাই, আমরা মাইক্রোস্কোপে নিয়ে দেখলে আর ভালো করে দেখতে পাবো, বুঝতে পারবো জিনিসগুলো। এবার এই যে প্যাপিলিগুলো আছে, এই যে এটাও তো এই প্যাপিলিগুলো দেখো, এগুলো কিন্তু একটু বড় আকৃতির, একটু বড় বড়, যেগুলো আমরা আয়নাতে একদম জিহ্বাটা বের করে দেখতে পাই। এই যে বড় প্যাপিলিগুলো থাকে সেটাকে কিন্তু বলা হয় সার্কামভ্যালিড প্যাপিলি, CER, VALID, সার্কামভ্যালিড প্যাপিলি। এবার তারপরে আমরা কিছু প্যাপিলি দেখতে পাই যেটা আমাদের গোটা জিহ্বাটা জুড়েই থাকে, ছোট 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 ছোট, সেটাকে আমি বলবো ফিলিফর্ম প্যাপিলি। কারণ ফিলিফর্ম কেন বলা হচ্ছে? কারণ এই প্যাপিলিগুলোই আমাদের গোটা কিন্তু টাংটাকে কিন্তু ফিল আপ করে আছে, সেই জন্য এটাকে আমি বলবো ফিলিফর্ম প্যাপিলি। ফিলিফর্ম প্যাপিলি। এরপরে আমি কিছু প্যাপিলি দেখবো যেগুলো ফিলিফর্ম প্যাপিলির তুলনায় একটু বড়। এখান থেকে একটা প্যাপিলি নিলাম, এটাকে আমি বলবো ফাঙ্গিফর্ম প্যাপিলি। এবার আমাদের একটা জিনিস জানতে হবে, আমাদের কিন্তু এই যে যেগুলো আছে প্যাপিলিগুলো, সার্কামভ্যালিড প্যাপিলি, ফিলিফর্ম প্যাপিলি, এগুলোতে কিন্তু কোনো টেস্ট বাড থাকে না। টেস্ট বাড হচ্ছে এমন একটা জিনিস যেগুলো আমরা যার মাধ্যমে কোনো খাবার খাওয়ার পরে সেটা টক ঝাল মিষ্টি তার স্বাদটা আমি কিন্তু উপভোগ করতে পারবো। সেই টেস্ট বাডটা একমাত্র কিন্তু ফাঙ্গিফর্মে থাকে। টেস্ট বাড এখানেও কোনো টেস্ট বাড থাকে না, এখানেও কোনো টেস্ট বাড থাকে না। এর সংখ্যা থাকে 10 থেকে 12টা, তার আশেপাশে এরকম থাকে, এর সংখ্যাই থাকে। আর ফাঙ্গিফর্মটা হচ্ছে তোমার টেস্ট বাড থাকে। আরেকটা যেটা প্যাপিলি হয়, যেটা হচ্ছে বাচ্চাদের থাকে, বড়দের অ্যাডাল্ট হতে হতে সেই প্যাপিলিটা উধাও হয়ে যায়, সেটাকে বলা হয় ফোলিয়েট প্যাপিলি, যেটা তোমরা লিখে নিতে পারো। বাচ্চাদের ক্ষেত্রে, ইনফ্যান্টের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে ফোলিয়েট প্যাপিলি। এটা হচ্ছে তোমাদের হচ্ছে জিহ্বার স্ট্রাকচারটা। আরেকটা জিনিস যেখানে সেটা তোমাদের বলবো, তোমাদের এনসিইআরটি একটা লাইন আছে, এই যে জিহ্বাটা কিন্তু হাইব্রিড বোনের সঙ্গে কিন্তু তোমার হচ্ছে লিঙ্গুয়াল ফ্রেনুলাম নামক একটা অংশ থাকে, যার দ্বারা অ্যাটাচ থাকে। কিন্তু এই লাইনটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, যেটাকে সংক্ষেপে ফ্রেনুলাম বলা হয়। এটা লিখে নিতে পারো, লিঙ্গুয়াল ফ্রেনুলাম। স্পেলিংটা একবার চেক করে নিও ঠিক আছে কিনা। এরপর আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে লিভার। এই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম, এরপর আমি তোমাদের লিভার পড়াবো। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বা এবার আমি তোমাদেরকে এখন পড়াবো যেটা হচ্ছে লিভার এবং তার সঙ্গে যে গ্ল্যান্ড আছে, গল ব্লাডার এবং হচ্ছে প্যানক্রিয়াস, তাই তো? এবং এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু আমি ডিওডেনামের কিন্তু কিছুটা পার্ট একটুখানি জাস্ট এঁকেছি তোমাদেরকে বোঝানোর জন্য।
এবার লিভারের দেখো দুটো পার্ট আছে, তাই তো? এটা হচ্ছে এটা একটা খণ্ডক, এটা একটা খণ্ডক। তো এই যে এই দুটো খণ্ডকে কিন্তু বলা হয় হেপাটিক লোবিউলস। এই যে যে দুটো খণ্ডক, এটাকে কিন্তু বলা হচ্ছে হেপাটিক লোবিউলস। এটাকে বলা হয় রাইট হেপাটিক লোবিউলস, আর এটাকে বলা হচ্ছে লেফট হেপাটিক লোবিউলস। হেপাটিক লোবিউলস আমি পুরোটা লিখছি না, এইচএল দিয়ে দিলাম, মানে এইচএল মানে হচ্ছে হেপাটিক লোবিউলস। এবার এর ভেতরে কিছু সেল থাকে, এই সেলগুলো নিয়ে হেপাটিক লোবিউলস গুলো তৈরি হয়। এইরকম স্ট্রাকচারের সেলগুলো হয়, ঠিক আছে? এরকম গোটা জায়গাতে এরকম এরকম স্ট্রাকচার থাকে। তো আমি পুরোপুরি আসছি না, সব জায়গাতে আসা সম্ভব না। এই সেলগুলোকে বলা হচ্ছে হেপাটিক সেল। হেপাটিক সেল। এবার তারপরে দেখো, এবার এখান থেকে কি হচ্ছে, বাইল প্রোডিউস হচ্ছে। লিভার কি করছে, বাইল প্রোডিউস করছে। বাইল মানে হচ্ছে বাংলা অর্থ হচ্ছে পিত্ত, যেটা আমরা মাছেদের ক্ষেত্রে দেখতে পাই সবুজ রঙের। মানুষের ক্ষেত্রে সেই পিত্তর কালারটা খুব ওর লিকুইড টাইপসের হয়, কিন্তু ওর গাঢ়ত্বটা কিন্তু একটু বেশি থাকে, ইউরো টাইপসের হয় মানুষের ক্ষেত্রে সেই পিত্তটা, আমার চোখে যতটুকু আমি দেখেছি। তারপর এবার ধরুন হচ্ছে বাইলের কনসিস্টেন্সিটা কিন্তু একটু কিন্তু বেশি হয়, কিন্তু মানুষের ক্ষেত্রে তো সেটা হলুদ রঙের হয়, আমি নিজে দেখা যাবে যতটুকু পেটে বলছি। এবার তারপরে তোমরা দেখবে এইখানটাতে কি হচ্ছে, বাইলটা তৈরি হচ্ছে। বাইলগুলো তৈরি হয়ে কোথায় জমা হচ্ছে, এই যে স্যাটেলাইট স্ট্রাকচারটা আছে এটাকে বলা হয় গল ব্লাডার। এটাকে গল ব্লাডার বলা হয়, একটা স্যাটেলাইট স্ট্রাকচার, সেখানে কিন্তু বাইলগুলো জমা থাকছে। তাহলে এটাকে আমি কি বলবো, গল ব্লাডার। গল ব্লাডার, অথবা অপর অন্য আরেকটা নাম হচ্ছে, এইখানটাতে লিখছি সিস্টিক ডাক্ট। এখান থেকে দেখো, এটা রাইট হেপাটিক লোবিউল এবং লেফট হেপাটিক লোবিউল, এখান থেকে দুটো ইয়ে আসছে আমার, সেটাকে বলা হয় হচ্ছে, এখান থেকে যেটা দেখতে পাচ্ছ, মানে এটা আমাদের রাইট সাইডে আছে। আমি যদি এইভাবে দেখি তাহলে মানে এটা হচ্ছে রাইট সাইডে আছে, এটা লেফট সাইডে আছে, তাই তো? এটাকে আমি বলতে পারবো রাইট হেপাটিক ডাক্ট। হেপাটিক ডাক্ট, এইটাকে আমি বলবো লেফট হেপাটিক ডাক্ট। আমি ডট ডট করে নিলাম, রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট। এবার এই জায়গাটাতে তুমি দেখো দুটো হেপাটিক ডাক্ট কিন্তু মিক্স হয়ে একটা হেপাটিক ডাক্টে তৈরি হয়ে গেছে। তাহলে যেহেতু দুটো একসঙ্গে মিক্সড হয়ে গেল, সেই জন্য এই জায়গাটাকে আমি বলবো কমন হেপাটিক ডাক্ট। হেপাটিক ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, দুটো একসঙ্গে মিক্স হয়ে তৈরি হলো কমন হেপাটিক ডাক্ট। এবার তুমি দেখো এই সিস্টিক ডাক্ট বা গল ব্লাডারটা এখান থেকে একটা নালী দ্বারা চলে আসছে, এইটাকে আমি বলবো ডাক্ট ফ্রম গল ব্লাডার। ডাক্ট ফ্রম গল ব্লাডার। এবার এই জায়গাটা কি হলো, ডাক্ট ফ্রম, এখানটাতে আমি বলবো যে আমি বলতে পারি লিভার থেকে আসছে, সেই জন্য ডাক্ট ফ্রম লিভারও আমি বলতে পারি। ডাক্ট ফ্রম গল ব্লাডার। এই জায়গাটা কিন্তু আমি লিখলাম, এই জায়গাটা। এবার কমন হেপাটিক ডাক্ট এবং ডাক্ট ফ্রম গল ব্লাডার, মানে এই গল ব্লাডার থেকে যে ডাক্টটা আসছে এবং এই যে কমন হেপাটিক ডাক্ট, যেটা রাইট হেপাটিক ডাক্ট এবং হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট নিয়ে যেটা কমন হেপাটিক ডাক্ট তৈরি হলো, এই দুটো আবার এই জায়গাটা থেকে এই জায়গাটাতে মিক্স হয়ে গেল, তাই তো? তার মানে এইটাকে আমি একসঙ্গে কি বলবো, কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট।
এটা আমাকে কি বলবো, এই অংশটাকে আমি কি বলবো, এই জায়গাটা, এই যে অর্গানটা, এটাকে আমি বলবো প্যানক্রিয়াস। কি বলা হয়? প্যানক্রিয়াস। তোমরা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের যে ছবিটা এনসিইআরটি দেওয়া আছে সেটা দেখে তুমি এর পজিশনটা কিন্তু বুঝতে পারবে যে এটা কোথায় আছে, এটা কোথায় আছে, এই জিনিসটা কোথায় আছে। জাস্ট ওইটাকেই আমি বোঝাচ্ছি, এই জিনিসটা কোথায় আছে সেটা কিন্তু তোমরা দেখে নেবে। প্যানক্রিয়াস, এই যে ডাকটা যেটা আসলো প্যানক্রিয়াস থেকে সেটাকে বলবো প্যানক্রিয়াটিক ডাক। প্যানক্রিয়াটিক ডাক। এবার এই প্যানক্রিয়াটিক ডাক এবং হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক এবং হচ্ছে কমন বাইল ডাক, এটা যে মিক্সড হয়ে গেল, ঠিক এই জায়গাটাতে কিন্তু এটা মিক্সড হয়ে গেল, এই জায়গাটাতে, এই জায়গাটাতে মিক্সড হয়ে গেল। প্যানক্রিয়াটিক ডাক এবং হচ্ছে কমন বাইল ডাক দুটো মিক্সড হয়ে গেল। এই দুটো মিক্সকে একসঙ্গে আমি বলবো, দুটো জায়গাটায় হেপাটো প্যানক্রিয়াটিক ডাক। হেপাটো কথাটা কিন্তু আমরা লিভারের ক্ষেত্রে ব্যবহার করি, এটা কিন্তু সবসময় তোমাদের মনে রাখতে হবে। হেপাটো প্যানক্রিয়াটিক ডাক। ঠিক এই জায়গাটাতে আমরা একটা স্ফিংক্টার থাকে, যেটা তোমরা আগে দিন পড়িয়েছিলাম। এখান থেকে যখন এনজাইম আর এখান থেকে যখন বাইলটা দুটো মিক্স হয়ে যখন এই জায়গাটাতে ডিওডেনামে প্রবেশ করবে, হ্যাঁ, তখন সেটাতে তার ব্যাক ফ্লো হতে না পারে, সেজন্য ঠিক এই জায়গাটাতে আমার কিন্তু একটা স্ফিংক্টার থাকে, যেটা আমি রেড কালার দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক এই জায়গাটাতে একটা স্ফিংক্টার থাকে, ঠিক এই জায়গাটাতে স্ফিংক্টার থাকে, সেটাকে বলা হয় স্ফিংক্টার অফ ওডাই। ওডাইটা লিখেছি শুধু, ওডাই, স্ফিংক্টার অফ ওডাই। এটাই হচ্ছে টোটাল ছবি। তাহলে এটা কি বললাম? রাইট হেপাটিক লোবিউস, এই টোটালটাকে, এটাকে লেফট হেপাটিক লোবিউস। এখান থেকে যে ডাকটা আসলো রাইট হেপাটিক ডাক, লেফট হেপাটিক ডাক, কমন, এটা নিয়ে তৈরি হলো কমন হেপাটিক ডাক। এখান থেকে এটা কি বলবো? গল ব্লাডার, গল ব্লাডারে পিত্তটা জমা থাকে। এবার এখান থেকে পিত্তটা এখানে চলে আসে এবং কমন বাইল ডাক, কমন হেপাটিক ডাক এবং ডাক ফ্রম গল ব্লাডার একসঙ্গে তৈরি হলো কমন বাইল ডাক। এখান থেকে প্যানক্রিয়াটিক ডাক একসঙ্গে এসে মিক্সড হলো, এটাকে বলবো হেপাটো প্যানক্রিয়াটিক ডাক। এবং এটাকে বলবো হেপাটিক সেল, কারণ এই ধরনের সেলগুলো নিয়ে পুরো লিভারটা তৈরি হচ্ছে। এবার এখানে সিস্টিক ডাক হয়। এবার এখানে সম্ভবত একটা তোমাদের সার্জারি করা হয় অনেক সময়, আমাদের কি হয়, ঠিক এই জায়গাটাতে আমাদের অনেক সময় গল ব্লাডারে অনেক কিছু মাত্রা, ক্রিয়েটিনিনের মাত্রা বেশি হয়ে যাওয়ার ফলে অনেক সময় আমাদের কিন্তু স্টোন দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু পেটে ব্যথা হয়, অনেকের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সিমটমস দেখা যায় না। সেক্ষেত্রে মানুষের হতে পারে বিভিন্ন ধরনের গ্যাসের সমস্যা হচ্ছে বা বমি বমি ভাব, বিভিন্ন কিছু হতে পারে সেক্ষেত্রে, কিন্তু সেরকম কোনো স্ট্রং সিমটমস দেখা যায় না। সেক্ষেত্রে অসুবিধা নেই কোনো সিমটমস না দেখা গেলে, কিন্তু কোনো কারণে যদি এই স্টোনটা যদি এইখানটাতে এসে যদি জমা হয়ে থাকে, তাহলে কিন্তু বাইলটা আর ক্ষরণ হতে পারবে না, বাইলটা আর ক্ষরণ হতে পারবে না। তখন কি হবে? এই বাইলে ক্ষরণ হতে না পারলে দীর্ঘদিন ধরে থাকার ফলে কিন্তু এই গোটা লিভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু লিভার ক্যান্সার দেখা যেতে পারে। আবার আমরা যদি বুঝতে পারি যে আমাদের গল ব্লাডারে কারো স্টোন আছে বা কিছু আছে, ঠিক সেই সময়টাতে যদি আমরা যদি অপারেশন করি, তখন এটা তো একটা স্যাটেলাইট স্ট্রাকচার, এটাকে তো আমরা কিছু করতে পারবো না, তাই তো? এটাকে তখন আমরা কি করতে পারবো? তাহলে এই জায়গাটাকে আমাকে রিমুভ করে দিতে হবে। এই রিমুভ অফ গল ব্লাডারকে বলা হয় সিস্টেকটমি। আমি তোমাদের টার্মটা এখানে লিখে দিচ্ছি, সিস্টেকটমি means remove of gall bladder. এটাকে কিন্তু বলা হয়। এই হচ্ছে তোমাদের টোটাল ইয়েটা। এর পরের দিন আমি তোমাদের বাকি টপিক কয়েকটা পড়িয়ে দেবো, তারপর এইভাবে এক একটা করে তোমাদের চ্যাপ্টার করাতে থাকবো।